দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এটি কেবল সামরিক বাহিনীর কোনো সংখ্যাগত হিসাব নয়, বরং এটি পুরো আন্তর্জাতিক কৌশলগত চিন্তাধারার এক গভীর পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। চীন যে ২০৩৫ সালের মধ্যে ৬টি নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী নির্মাণ করতে চলেছে, তা এক কথায় অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা হয়তো তার চেয়েও বড়। বর্তমানে বিশ্বের একমাত্র মহাশক্তি যুক্তরাষ্ট্রের হাতে যখন আছে সুপার ক্যারিয়ারগুলোর জয়গান, তখন চীনের এই পরিকল্পনা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়। ২০৩৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে আনুমানিক ১১টি ক্যারিয়ার, আর চীনের হাতে থাকবে ৯টি। এই সংখ্যার কাছাকাছি পৌঁছানোটা কি তবে সরাসরি যুদ্ধের ডাক, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো দীর্ঘমেয়াদী কৌশল? চীন আসলে এই বিশাল ও ব্যয়বহুল রণতরীগুলো কোন উদ্দেশ্যে ব্যবহার করতে চায় তা বোঝার জন্য তাদের অতীত ও বর্তমান দিকে তাকানো জরুরি। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার ডক্ট্রিন বা নীতি মূলত বৈশ্বিক হস্তক্ষেপ, শক্তি প্রদর্শন ও দূরবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখার সঙ্গে জড়িত। বিশ্বের নানা প্রান্তে তাদের রয়েছে স্থায়ী ও অস্থায়ী ঘাঁটি, মিত্রদের সঙ্গে রয়েছে শক্তিশালী জোট কাঠামো। তাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো সেই বৈশ্বিক সামরিক স্থাপত্যরই কেন্দ্রবিন্দু। কিন্তু চীনের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তাদের বিদেশি সামরিক ঘাঁটি বলতে হাতে গোনা কয়েকটি পোস্ট ছাড়া আর কিছুই নেই। ঐতিহাসিকভাবে তারা নন ইন্টারভেনশন বা হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাস করে এসেছে। তাহলে প্রশ্ন ওঠে, এই দ্রুত সম্প্রসারণ কি চীনের মৌলিক নীতির পরিবর্তন, নাকি তাদের নিরাপত্তারই প্রয়োজনে এই পদক্ষেপ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রথমে বোঝা প্রয়োজন এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে কি প্রতীক বহন করে। এটি কেবল একটি ভাসমান বিমান ঘাঁটি নয়, এটি রাষ্ট্রের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পভিত্তিক শক্তি, লজিস্টিক দক্ষতা ও রাজনৈতিক আত্মবিশ্বাসের এক প্রকাশ্য রূপ। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ক্যারিয়ারকে বৈশ্বিক শাসন ব্যবস্থার এক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান প্রায় প্রতিটি বড় সামরিক অভিযানে তাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ছিল প্রথম সারিতে। কিন্তু চীনের ইতিহাস ভিন্ন। ১৯৭০ থেকে ৮০-এর দশক পর্যন্ত তাদের নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরোধে সীমাবদ্ধ ছিল। তাদের সামরিক চিন্তাভাবনায় মূল ফোকাস ছিল স্থলভাগে সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করা, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ও পরে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলা করা। কিন্তু ১৯৯০-এর দশকের শেষ থেকে চীনের অর্থনীতির যে বিপ্লব ঘটে তা তাদের চিন্তাধারা বদলে দেয়। বৈশ্বিক বাণিজ্যে একীভূত হওয়া এবং সমুদ্রপথে জ্বালানি ও কাঁচামালের উপর নির্ভরতা তাদের নৌনীতি বদলে দেয়। আজ চীনের প্রায় ৮০% জ্বালানি আমদানি হয় সমুদ্রপথে, যার বড় অংশ আসে মালাক্কা প্রণালী দিয়ে। এই বাস্তবতা থেকে জন্ম নেয় মালাক্কার ডিলেমা। যে কোনো সংকটে এই প্রণালী বন্ধ হয়ে গেলে চীনের অর্থনীতি ধসে পড়তে পারে। তাই এয়ারক্রাফট ক্যারিয়ার তাদের কাছে শত্রুপক্ষের জন্য নয়, বরং নিজেদের এই জীবনরেখা বা লাইফলাইন রক্ষা করার এক প্রতিরোধমূলক ঢাল। অনেকেই মনে করেন চীনের ক্যারিয়ার নির্মাণ যুক্তরাষ্ট্রের অনুকরণ, কিন্তু বিষয়টি এত সরল নয়। যুক্তরাষ্ট্রের ডক্ট্রিন আক্রমণাত্মক, কিন্তু চীনের ক্ষেত্রে এটি এখনও মূলত প্রতিরোধমূলক ও আঞ্চলিক। দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর আর তাইওয়ান প্রণালী, এই তিনটি অঞ্চল চীনের নিরাপত্তার চিন্তার কেন্দ্রে রয়েছে। এখানে ক্যারিয়ার চীনের জন্য একদিকে আকাশ এবং সমুদ্রের সমন্বিত শক্তি, অন্যদিকে প্রতিপক্ষকে শক্ত সংকেত দেওয়ার এক রাজনৈতিক হাতিয়ার। বিশেষ করে তাইওয়ানের প্রশ্নে ক্যারিয়ারের ভূমিকা অপরিহার্য। যদি কোনো সংকটকালে যুক্তরাষ্ট্র তাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠায়, তবে চীনের নিজস্ব ক্যারিয়ার উপস্থিতি সেই ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। এটি কেবল সামরিক নয়, এক বিরাট মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক হিসাবও। তবে প্রশ্ন থেকেই যায়, ৬টি নতুন ক্যারিয়ার কি কেবল এই আঞ্চলিক চাহিদা মেটানোর জন্যই? চীনের বৈশ্বিক স্বার্থের কথা ভাবলে ছবিটা অন্যরকম হয়। বর্তমানে চীন বিশ্বের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক রাষ্ট্র। আফ্রিকা থেকে লাতিন আমেরিকা সর্বত্রই তাদের বিনিয়োগ ও অবকাঠামো প্রকল্প বিরাজমান। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তারা অনেক দেশে বন্দর, রেল ও শিল্পাঞ্চলে যুক্ত। ওইসব অঞ্চলে অস্থিতিশীলতা দেখা দিলে চীনা নাগরিক ও সম্পদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ২০১১ সালে লিবিয়া থেকে চীনা নাগরিকদের সরিয়ে আনায় অভিযান ছিল চীনের জন্য এক চোখ খোলা ঘটনা। তখন তাদের সীমিত নৌ ও বিমান সক্ষমতা তাদের দুর্বলতা ফাঁস করে দেয়। বিমানবাহী রণতরী এই ধরনের যুদ্ধবিহীন উদ্ধার অভিযানে এক শক্তিশালী মঞ্চ হিসাবে কাজ করতে পারে। অর্থাৎ চীনের ক্যারিয়ার ডক্ট্রিন কেবল যুদ্ধের জন্য নয়, সংকট ব্যবস্থাপনা ও নাগরিক সুরক্ষার দিকেও ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে চীনের সামরিক প্রযুক্তির বিবর্তন। ক্যারিয়ার চালানো মানে একটি শুধু জাহাজ চালানো বা বানানো নয়, এর সঙ্গে জড়িত থাকে ক্যারিয়ার ভিত্তিক যুদ্ধবিমান, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম, সাবমেরিন প্রতিরক্ষা, স্যাটেলাইট নেটওয়ার্ক ও দীর্ঘমেয়াদী লজিস্টিক সাপোর্ট। যুক্তরাষ্ট্র এই পুরো ইকোসিস্টেম তৈরি করতে কয়েক দশক সময় নিয়েছে। চীন এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি, কিন্তু তারা দ্রুত এগিয়ে যাচ্ছে। তাদের নতুন ক্যারিয়ারগুলো সম্ভবত ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেম, উন্নত রাডার ও স্টেলথ বিমান ব্যবহার করে করা হবে। এর অর্থ হলো চীন কেবল সংখ্যায় নয়, গুণগত মান
মানেও তাদের সক্ষমতা বাড়াতে চায়। ভবিষ্যতে এই সক্ষমতা কি মহাদেশীয় উপস্থিতির রূপ নেবে, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে তা যুক্তরাষ্ট্রের মতো হঠাৎ করে হবে না। চীনের কৌশলগত সংস্কৃতি ঐতিহাসিকভাবে ধৈর্যশীল ও দীর্ঘমেয়াদী। তারা সাধারণত সরাসরি সংঘর্ষের বদলে এরিয়া ডিনায়াল বা অঞ্চল অস্বীকার এবং কাউন্টার ইন্টারভেশনে বিশ্বাস করে। এয়ারক্রাফট ক্যারিয়ার এখানে দ্বৈত ভূমিকা পালন করতে পারে। একদিকে এটি চীনের নিজস্ব শক্তি প্রদর্শন করে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য অপারেশনাল জটিলতা তৈরি করে। দক্ষিণ ও পূর্ব এশিয়ায় যদি চীনের একাধিক ক্যারিয়ার একসঙ্গে মোতায়েন থাকে, তবে যুক্তরাষ্ট্রকে সেখানে আরও বেশি সম্পদ বরাদ্দ রাখতে হতে পারে। প্রতিপক্ষের উপর চাপ ও ব্যয় বাড়ানোই চীনের এক ধরনের কৌশলগত সাফল্য। এখানে ডক্ট্রিন পরিবর্তনের প্রশ্নটি আসে। চীনকে হয়তো তাদের ঘোষিত নন ইন্টারভেনশন নীতি সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে না, বরং তারা নীতির ভাষা ও বাস্তব প্রয়োগের মাঝে ধীরে ধীরে একটি ফাঁক তৈরি করবে। অর্থাৎ প্রকাশ্যে তারা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বলবে, কিন্তু বাস্তবে নিজেদের স্বার্থে সীমিত ও নির্বাচিত হস্তক্ষেপের সক্ষমতা গড়ে তুলবে। এটি এমন এক হাতিয়ার যা প্রয়োজনে ব্যবহার করা যায়, আবার ব্যবহার না করেও কেবল উপস্থিতির মাধ্যমে প্রভাব বিস্তার করা যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে মিত্রতা ও অংশীদারিত্বের নতুন সমীকরণ। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার ডক্ট্রিন জোট নির্ভর, কিন্তু চীনের ক্ষেত্রে সামরিক মিত্র কম হলেও অর্থনৈতিক অংশীদার অনেক। ভবিষ্যতে চীনের ক্যারিয়ার যদি ভারত মহাসাগর বা আফ্রিকার উপকূলে যায়, তবে তা হবে সম্ভবত যৌথ মহড়া, জলদস্যুতা দমন বা মানবিক সহায়তার ব্যানারে। এই ধরনের উপস্থিতি ধীরে ধীরে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে। সবশেষে বলা যায়, সংখ্যার এই হিসাবকে অতিরিক্ত সরলীকরণ করা ঠিক হবে না। 11টি বনাম 9টি ক্যারিয়ার মানেই সে সরাসরি সমতা নয়। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার অপারেশনাল অভিজ্ঞতা, বৈশ্বিক ঘাঁটি ও লজিস্টিক নেটওয়ার্ক এখনও অনেক এগিয়ে, কিন্তু চীনের লক্ষ্য সম্ভবত যুক্তরাষ্ট্রকে হুবহু নকল করা নয়। তারা তাদের নিজস্ব ভূরাজনৈতিক বাস্তবতায় একটি কার্যকর ক্যারিয়ার বাহিনী গড়ে তুলতে চায়। এই বাহিনী আঞ্চলিক আধিপত্য সুসংহত করবে, বৈশ্বিক স্বার্থ রক্ষায় সীমিত কিন্তু দৃশ্যমান ভূমিকা রাখবে ও দীর্ঘমেয়াদে চীনকে এক পূর্ণাঙ্গ সমুদ্র শক্তিতে রূপান্তর করবে। এই প্রশ্নটি এখন এটা নয় যে চীন কি যুক্তরাষ্ট্রের মতো হবে, বরং প্রশ্ন হলো চীন কিভাবে ভিন্নভাবে এক ক্যারিয়ার শক্তি হিসাবে আবির্ভূত হবে। আগামী দশকে এই প্রশ্নের উত্তরই আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বড় নির্ধারক হয়ে দাঁড়িয়ে যাবে।